আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আশা করি সবচেয়ে সুশৃঙ্খলভাবে ভোটটা শেষ হবে এবং ক্ষমতার পরিবর্তন হবে। যেহেতু আমরা দেশের একটা নাগরিক, একটা একটা যেহেতু আমরা একটা দেশের নাগরিক, সেহেতু আমাদেরকে যেহেতু আমরা একটা দেশের নাগরিক, রাজনীতিক সংশ্লিষ্ট হোক আর না হোক এবং গণতান্ত্রিক দেশের নাগরিক, ভোট প্রয়োগের অধিকার আমাদের সাংবিধানিকভাবে আছে। সেক্ষেত্রে আমরা ক্ষমতা পরিবর্তনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করি। বাট আমাদের দেশের সৃষ্টি থেকে ক্ষমতার পরিবর্তনের ইতিহাসগুলি একটু খেয়াল করি। আগামীকালকে যদি নির্বাচন আল্লাহর রহমতে ঠিকমতো হয়ে যায় এবং ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, সেক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনাও ঘটতে পারে। ইনশাল্লাহ ঘটবে। যখন ওয়াকার সাহেব দায়িত্ব নিয়েছিলেন এবং পরবর্তীতে ইউনূস সাহেব ইন্টারিম সরকারের প্রধান হলেন, তখন ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন, 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তো এই জিনিসটা হতে যাচ্ছে। যে এই জিনিসটাকে আমরা খেয়াল করছি এবং যদি এই সময়টার মধ্যেই হয়ে যায় আল্লাহর রহমতে, তাহলে একটু ইতিহাসটা একটু দেখি। বাংলাদেশে ৭০ সালের নির্বাচনে ক্ষমতার কিন্তু পরিবর্তনের ঝামেলার কারণেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের গঠন। এম আই রং? ক্ষমতার পরিবর্তন ছিল কিন্তু, তাই না? যাক, যে কোনো কারণে আমরা আল্লাহর রহমতে বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি। তারপরে ক্ষমতার পরিবর্তনগুলি একটু দেখি। ৭৫-এর ১৫ই আগস্ট মর্মান্তিক কাহিনী। তারপরে আবার ৩রা নভেম্বর, আবার ৭ই নভেম্বর, এরপর ৮১-তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতা পরিবর্তন, এরশাদের ক্ষমতা দখল এবং আমরা যারা ধরেন আমার বয়স ৫০, আমাদের বয়সের আশেপাশের লোকজন ৯১ সাল, তখন আমরা 10-এ পড়ি। আমরা কিন্তু দেখছি, আমরা তখন মোটামুটি তো বুঝি, ঘটনাগুলি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কত ধরনের ৯ বছর এরশাদ ক্ষমতা দখল করে রাখছে এবং বিএনপি জামাতকে কত ধরনের পরিশ্রম করে এরশাদের পতনের মাধ্যমে বিএনপি গভর্নমেন্ট আসছে ৯১-এ। এরপর বিএনপির যে ৯৬ সালে নির্বাচনের সেকেন্ড টাইম নির্বাচন করতে হয়, মানে এখানেও ক্ষমতা পরিবর্তনের একটা ঝামেলা ছিল। আবার ২০০১ বা ২০০৬-এর চিন্তা করেন, ২০০৬-এর গণ্ডগোলের কারণে আসছে, ক্ষমতার পরিবর্তনে আসছে মঈনুদ্দিন ফখরুদ্দিন। সেই ক্ষমতা পরিবর্তন করতে কতটুকু সাফার করতে হয়েছে দলগুলিকে। তারপরে আসলেন আমাদের আপা আবার। উনি এসে ২০১৪, ২০১৮, শেষ পর্যন্ত ২০২৪ ইলেকশন কিন্তু উনি করছেন। তো উনারকে ক্ষমতা থেকে নামানোর জন্য দেশের রাজনৈতিক দলগুলোকে কত কিছু করতে হইছে, কত জীবন দিতে হইছে, কত ঝামেলা হইছে। মানে একটু একটু স্মৃতির পাতায় পেছনের দিকে ব্যাক করি। যারা রাজনীতি করেন, নেতৃত্ব করেন, যারা রাজনীতি বুঝেন, অ্যাজ এ সাধারণ পাবলিক খুব ইজি থিংকিং, ক্ষমতাগুলি চেঞ্জ করতে কত ধরনের কষ্ট করতে হইছে। যদি আগামীকালকের নির্বাচনটা আল্লাহর মধ্যে হয়ে ইউনূস সাহেব চলে যায়, ইউনূস সাহেব তো ভালো না। আজকে একটা বলতেছিলাম, মানে এগুলি স্যাটায়ার করে দেই, খারাপ হইলে ইউনূস চারা সাইড দেয়া। এতে কথা বলে বেশি, আর হেতে মানে যা বলে তাই করবে। এত এত ভালো দরকার আছে?
আরেকটা জিনিস হচ্ছে, ক্ষমতা যদি একজন কেউ পাই আমরা, এই ক্ষমতা থেকে কেমনে নামাবে অন্য কেউ, এই চরিত্র তো আমাদের ডেঞ্জারাস। ইউনূস মিয়া এত তাড়াতাড়ি কেমনে ছেড়ে দিবি? কেন ছেড়ে দিবি? কোনো সমস্যা আছে? আর এখন আমার একটা চিন্তা হইতেছে, মেটিকিউলাস ডিজাইন, যদি সেই মেটিকিউলাস ডিজাইন করে হেমিয়া আইসা ক্ষমতা দখল করে, তো এর নির্বাচন দিয়ে উনি চলে যেতেছে কেন? হ্যাঁ, আপনাদের এক একজনকে ক্ষমতার থেকে নামাইতে হইলে কতগুলি মায়ের বুক খালি করছেন আপনারা। তো ক্ষমতার পরিবর্তনের জন্য নির্বাচন, এই জিনিসটা কি সিস্টেমে আনবেন না আপনারা? সিস্টেমেটিক হবে না? তো বাংলাদেশের রাজনীতি কি ক্ষমতা কেন্দ্রিক এবং ক্ষমতা পরিবর্তনের জন্য থাকবে? জনগণের কেন্দ্রিক বা সিস্টেম কেন্দ্রিক কোনো কিছু হবে না। তো আপনারা রাজনীতি যারা করতেছেন, সামনে যারা আল্লাহর রহমতে ক্ষমতায় আসবেন, আবারও কি একই রকম করবেন? আপা কালকে থেকে কি বলবে? সারাদিন আমরা ইউনূস সাহেবরে গালি দিলাম, ইউনূস এই, ইউনূস সেই, ইউনূস ও করছে। ভাই, আপনারে ক্ষমতার থেকে নামাইতে হইলে মানুষজনকে কত কিছু করতে হইছে। আপনি ক্ষমতায় থাকার জন্য কত কিছু করছেন। এ মিয়া তো কথাও বলে না, সেতো নাই, বোধও নাই। তো এই অভিযোগটা কি সত্যি হইল? হোয়াট নেক্সট? ওনার সম্পর্কে আর কি বলবেন? অনেক ব্যর্থতা আছে, কিন্তু কতগুলি আন্দোলন সামলাইছে। আমরা যারা এই বিরোধী দলগুলিতে ছিলাম, ছেলেদের সরকার বানায় ফেলছি খুব সুন্দর করে। ঠিক আছে, নিজেদের লোক কিন্তু ছিল, এখনও আছে, আমরা এগুলি বলি না। কিছু হইলে ইউনূস সরকার, ইউনূস মিয়া, ইউনূস সেই। এখন সামনে যে আপনারা যদি যারা ক্ষমতায় আসবেন, তাদের সম্পর্কে এই কথাগুলি বলা যাবে না? বললে তখন কি আপনাদের কি করবেন? ওই আগের মতো করে ফেলবেন? একটু যা বলা জানানো উচিত। আল্লাহ মাফ করুক, একটু মন মানসিকতা চেঞ্জ করেন। এই ক্ষমতা জন্য আপনারা নেতৃত্ব ডেভেলপ করেন না। এই এক একটার লিগেসি আসতেছে, মোটামুটি 35-40 জন বাপের ছেলে এমপি হচ্ছে আবার। তো ওনারা যে এমপি হয়েছিল, ওনাদেরকে কোনো নেতারা বানাইছিল না? তো ওনাদের নেতার থেকে ওনারা কি শিখছে? ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তো আগামীকালকে নির্বাচনটা ঠিকঠাকভাবে হয়ে যাক, এবং সামনে যারা ক্ষমতায় আসবেন, হ্যাঁ, আসলে নিজেদেরকে একটু পরিবর্তন করে আসেন, মন মানসিকতা চেঞ্জ করে আসেন। আবার যদি এইরকম কিছু হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু হারবে না। এই জাতি, বাংলাদেশি জাতি রেয়ার জাতি। দেখেন আপনি ইতিহাস। আপনারা তো নিজেরা ক্ষমতায় গেলে বা আমরা কেউ উপরে গেলে নিচের দিকে কেউ তাকাই না, সব সাগর বাকর মনে করি। ওই দেখেন না, ওই কি বলে, করছে ঋণ খেলাপির জন্য একজনের গেছে কেন, ওই শালা, ওরে বলা যাবে কালাবাড়া, কিন্তু ওরে বলা যাবে না ঋণ খেলাপির জন্য ওনার গেছে। উনি গেছে কেন? ও করাইছে। আচ্ছা, উনি ও করাইছে, আচ্ছা বুঝতো, ওরা তো ওরা হ্যাডাম, ও করাইছে বুঝলাম। তো উনি কি বললো যে ওনার মান সম্মান, আরে কি ওনার মান সম্মান মানে? উনি তো দলের, বাংলাদেশের সংসদে যতগুলি মানুষ পাশ করছে প্রত্যেকের মান সম্মান নিয়ে নষ্ট করে ফেলছে। কি বলছে? আগুন লাগা দিয়ে জনগণের বাসায়। জনগণ কি ভোট দিলে মানে কি? কার দিয়ে লাগাবে? পলিটিশিয়ান ফলাফাইনগুলি দিকে। পলিটিক্স করে কি ছেলেরা, মানে ওনার গোলাম, মানে বিএনপিতে যে মুন্সি সাহেবের দেবিদ্বারের যতগুলি লোক, সবগুলি আগুন দেবেন না লোক। রাজনীতি করলে মানে সারা দেশে এই ধরনের চরিত্র, মানে নিজেদের লোককে, জনগণকে কোন ধরনের ট্রিট করছেন উনি? শুধু কি উনি করে এরকম? প্রশ্নটা রেখে গেলাম। হয়তো কথা বলা যাবে না, এখনও অনেক কিছু সেন্সর করতে হয়। আজকে হয়তো শেষ দিন। প্রশ্ন করতে পারাটা যে কত বড় নিয়ামত আপনাদের জন্য, আপনারা এগুলি বুঝেনি না।
বুঝতেই চান না। আপনারা এক অন্যের থিংকিং বা অন্যদের থেকে ভালো আইডিয়া আসতে পারে, কিছু একটা আসতে পারে, আপনারা এগুলি নেনই না। প্রয়োজনই মনে করেন না পলিটিশিয়ানরা। বাট আপনারা ডিপেন্ড করেন কি কিছুই জানেন না আমলাতান্ত্রিক ব্যবস্থা, কারো প্রতিষ্ঠান চালানোর ক্ষমতা কয়জন লোকের অভিজ্ঞতা আছে? হ্যাঁ? আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে সচিব চালাবেন, কতটুক ট্যালেন্ট হইতে হয় দেখেন। ৭০ সালের ৭১ সালের পরে যারা যারা খুব ভালো মন্ত্রী হইতে পারছিল, তাজউদ্দিন সাহেব টাইপের ওনারা কতটুক নলেজেবল, কমান্ডেবল এবং বুঝতেন। তো আপনারা কি চালাবেন? আমার ২০ বছর আগে আমি চাকরি ছাড়লে ২০ বছর পরে কোনো অভিজ্ঞতা থাকবে? ওই অভিজ্ঞতার কোনো কিছু মেমোরি থাকবে? এই অভিজ্ঞতা দিয়ে কাজ আছে? ফ্রেশার আপনারা কোনো আনছেন? এই বয়সে আপনারা মানুষের কাছে যাইতে পারেন না। আপনারা নিজেদের ছেলেদেরকে লিগেসিতে নিয়ে আসেন। আপনারা একটা নেতৃত্ব সৃষ্টি করেন নাই। গোলামের ঘরে গোলাম আর রাজার ঘরের রাজা। বাংলাদেশে কত পার্সেন্ট লোক পলিটিক্স করে? 10%, মানে 20 কোটি হইলে 2 কোটি? 18 কোটি মানুষজন কিন্তু পলিটিক্স করে না। এর মধ্যে আন্ডার এজ বাদ দেন, নন ভোটার। ভোটারের মধ্যে কতজন পলিটিক্স করে? পারসেপশন, এই যে 3টা জানাজা খেয়াল করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু করে গেছে, সততা ছিল, জানাজার মানুষ দেখেন। তারপরে হাদির অবস্থা দেখেন, মাত্র 1 বছর 1.5 বছরের ছেলেটা সততার সাথে কথা বলে গেছে ভালোভাবে। ও পলিটিক্সও করে নাই। ওর জানাজার দেখেন, ওর জন্য ইন্টারন্যাশনালি কাভারেজ হয়ে গেছে। তারপরে বেগম জিয়ার অবস্থা দেখেন, জানাজা দেখেন। আপসহীন নেত্রী ছিল, মানে যতটুকু ওনাদেরকে দেখা গেছে ভুল ত্রুটি থাকে মানুষের, উনি অ্যাকচুয়ালি ভুল করে নাই। ওনার আশেপাশে কিছু ছিল যে লেফট আছে না, ফ্রম বাম, ওনাকে বুদ্ধি দিয়ে ওই দুইবারই ঝামেলায় ফেলানো হয়েছে। বাট উনি যখনই বুঝতে পারছে তখনই কিন্তু কাভার আপ করছে। হয় ওনার ক্ষতি হয়েছে অনেক, হয়তো আল্লাহর ওনার লাইফে যে কষ্টগুলি করছে, দুনিয়াবি কষ্ট আল্লাহ মাফ করে দিয়ে গেছে। বাট বাকি কারো জীবন কোন অবস্থায় যায়? এই যে চিটাঙের মহিউদ্দিন চৌধুরীর জানাজা কি দেখছেন? নোমান সাহেবের জানাজা দেখছেন? জাফর ইসলাম চৌধুরী সাহেবের জানাজা দেখছেন? পারসেপশন ছিল ভালো কিছু কাজ করার, তাই না? নাথিং গোস আনপেইড। আল্লাহ ছাড় দেন না বলে। আমরা জনগণ, সাধারণ মানুষ, জনগণকে কথা বলতে দেন, জনগণের কাছে যান, জনগণের থেকে পুল ক্রিয়েট করেন। ডেভেলপমেন্ট নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।